সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্টস বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার হাসান। আমরা আসলে আজকে এই রমজানে ক্যান্সার রোগীরা, বিশেষ করে যারা ক্যান্সার আক্রান্ত হয়েছেন বা নির্ণীত হয়েছে, চিকিৎসা পাচ্ছেন এবং চিকিৎসা পরবর্তী সময়ে শেষ করার পর তাদের জীবনধারা কেমন হবে সেটির সাথে রমজানের সম্পৃক্ততা, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই এবং একই সঙ্গে ক্যান্সার চিকিৎসায় আমরা কতটুকু এগিয়েছি এই বিষয়টিও আলোচনা আনতে চাই। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ খোরশেদ আলম, সহযোগী অধ্যাপক, রেডিওথেরাপি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল। আপনাকে স্বাগত ডাক্তার খোরশেদ আমাদের অনুষ্ঠানে। আপনাকেও স্বাগত। আমরা আসলে যে কথাটি শুরুতে বলছি যে রমজান আমাদের খুব আবেগের একটি জায়গা, যা আমরা ধর্মপরায়ণ মুসলমান এই দেশের বেশিরভাগ মানুষই, তো সবাই রমজান আসলে রোজা রাখতে চায়, এটাই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে আপনারা যারা চিকিৎসা করে থাকেন, বিশেষ করে ঢাকা মেডিকেল একটি খুবই ওভারক্রাউডেড একটি প্লেস, যেখানে হাজার হাজার রোগী প্রতিদিন আপনাদের কাছে আসে, তারা অনেকে রোজা রাখতে চায়, যারা হয়তো চিকিৎসার শুরুতে আছেন বা শুরু করেননি, যারা চিকিৎসা পাচ্ছেন এবং যারা চিকিৎসা শেষ করেছেন, তাদের জন্য পরামর্শ কী? ধন্যবাদ আপনাকে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার। তো আমাদের ডিপার্টমেন্টে তো আমরা আসলে ক্যান্সার রোগী নিয়েই কাজ করি। জি। তো বিভিন্ন ধরনের ক্যান্সারের রোগী আমাদের কাছে আসে। তো শরীরের লোকেশন অনুযায়ী যদি বলি যে হেড নেক ক্যান্সার, থোরাসিক ক্যান্সার, বা জিআই ট্র্যাক্ট ক্যান্সার, জেনিটোরিনারি ক্যান্সার, ইভেন ব্রেন ক্যান্সার, বিভিন্ন ধরনের ক্যান্সার। একদম। তো ফিমেল কিছু ক্যান্সার যেমন ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, জরায়ুমুখ ক্যান্সার, বা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার। তো ক্যান্সার রোগীদের ক্ষেত্রে রোজা রাখার বিষয়টা আসলে ইট ডিপেন্ডস অন, এটা আসলে বেশ কিছু ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে। ওভারঅল ক্যান্সার রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আমরা প্রথম যে জিনিসটা আমাদেরকে কনসিডার করতে হয় সেটা হলো পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস বা ফিজিক্যাল ফিটনেসটি কেমন, তার ফিজিক্যাল ফিটনেসটা কেমন আছে, তারপরে তার রোগের ধরনটা কী, তারপরে রোগের স্টেজ কীরকম, তারপরে তার চিকিৎসার ধরনটা কেমন হবে, হ্যাঁ, এবং চিকিৎসার পর্যায়টা তার কেমন আছে, পুষ্টির অবস্থা কেমন, মানে শারীরিক পুষ্টিটা তার কেমন আছে, নিউট্রিশনাল স্ট্যাটাসটা কেমন আছে, সেগুলো আমাদেরকে অ্যাসেস করে নিতে হয়। তো আমরা এই জিনিসগুলোকে নিউট্রিশনাল স্ট্যাটাস বা ফিজিক্যাল স্ট্যাটাস, এটাকে আমরা বলি রোগীর পারফরমেন্স স্ট্যাটাস, সবকিছু মিলিয়ে একসাথে। পারফরমেন্স স্ট্যাটাসকে আমরা এখানে কতগুলো ক্যাটাগরাইজ করি। পারফরমেন্স স্ট্যাটাস যেমন ইস্টার্ন কোঅপারেটিভ অনকোলজি গ্রুপ, হ্যাঁ, ইকক বলি, ইস্টার্ন কোঅপারেশন অফ অনকোলজি গ্রুপ। তো এই গ্রুপের একটা পারফরমেন্স স্ট্যাটাস, একটা স্কেল আছে, স্কেল 0, 1, 2, 3, 4, 5। হ্যাঁ, এটা রোগীর ফিজিক্যাল কন্ডিশনের উপরে ডিপেন্ড করে। রোজা রাখার ব্যাপারটা আসলে এটা নির্ভর করতেছে এটাও পেশেন্টের শারীরিক কন্ডিশনের উপরে। তবে যদি অ্যাক্টিভ চিকিৎসা আমরা দিতে যাই, যদি কোনো পেশেন্টের এই মুহূর্তে সার্জারি লাগবে বা কেমোথেরাপি লাগবে বা রেডিওথেরাপি দিতে হবে বা চলছে, সেই পেশেন্টগুলোর আসলে রোজা না রাখাই ভালো। কারণ আপনি জানবেন যে কেমোথেরাপি বা রেডিওথেরাপি এগুলো খুব টক্সিক চিকিৎসা, সাইটোটক্সিক। কেমোথেরাপিও সাইটোটক্সিক এজেন্ট দিয়ে করা হয়, রেডিওথেরাপিও সেলের উপরে কাজ করে, সেগুলো সাইটোটক্সিক। সো এই কেমোথেরাপি, রেডিওথেরাপি থাকলে কি হয়, পেশেন্টের আমরা জানি যে এটা আসলে সাইট অনুযায়ী ডিপেন্ড করে। যদি জিআই ট্র্যাক্ট ক্যান্সার হয়, হ্যাঁ, বা হেড নেক ক্যান্সার হয়, তো পেশেন্ট তো খেতেই পারবে না। মুখে ক্যান্সার, তার গলায় ক্যান্সার, হ্যাঁ, শ্বাসনালীতে ক্যান্সার, তারপরে জিআই ট্র্যাক্ট যদি খাদ্যনালীতে বা পাকস্থলীতে ক্যান্সার, তো পেশেন্ট তো খেতে পারবে না, সেই পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস তো ভালো থাকবে না, এটাই স্বাভাবিক। তো ওই পেশেন্টকে আসলে রোজা আমরা না রাখতে উপদেশ দিব। তবে রোজা রাখতে পারবে কারা? এই ধরনের পেশেন্টই যারা ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেলেছে, এটা একটা হতে পারে, যারা চিকিৎসা শেষ করে ফেলেছে, যারা ফলো আপে আছে এবং তাদের স্বাস্থ্য ভালো আছে, এবং তাদের এনিমিয়া নাই, হ্যাঁ, ওজন ভালো আছে, হ্যাঁ, কোনো জটিলতা নাই, কোমরবিডিটিসও থাকলেও যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে, তাহলে আমরা তাকে রোজা রাখতে বলতে পারি, তাও সেটা চিকিৎসকের তত্ত্বাবধানে। পারফরমেন্স স্ট্যাটাসের উপর নির্ভর করে এবং তার অবস্থানটির উপর নির্ভর করে আমরা রোজা রাখার জন্য অনেক সময় তাদেরকে বলতে পারেন।
একই সঙ্গে বিষয়টা হচ্ছে যে তাদের নিউট্রিশনাল বিষয়, খাবার দাবারটা নিয়ে কিন্তু অনেকেই অনেক বেশি উদ্বিগ্ন থাকেন যে ক্যান্সার রোগী তাদের কি কি খাওয়া যাবে, কি কি খাওয়া যাবে না, এবং কোন খাবারগুলোর উপর জোর দিতে হবে। এটা তো স্বাভাবিক। এবং তারা যদি রোজা রাখেন তাহলে আমাদের এই সেহরি এবং ইফতারে কোন খাবারগুলোর প্রাধান্য দিতে হবে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। তো আমরা জানি আসলে ক্যান্সার রোগীদের ক্যালোরি ইনটেকের মাত্রা একটু বেশি থাকে, 20 to 30% বেশি থাকে। স্বাভাবিক মানুষের চেয়ে ক্যান্সার রোগীদের ক্যালোরি ইনটেক বেশি করতে হবে, অন্তত 20 থেকে 30% বেশি করতে হবে স্বাভাবিকভাবে। তো ক্যান্সার রোগীদের যেটা হয়, ক্যান্সার ক্যাকেক্সিয়া বলে একটা কথা আছে, হ্যাঁ, তাদের মাসেল ওয়াস্টিং হয় বা সার্কোপেনিয়া যেটাকে আমরা বলি, হ্যাঁ। তো এটা বিভিন্ন কেমিক্যাল মেডিয়েটরস রিলিজ হয় ক্যান্সারের কারণে, হ্যাঁ, যার কারণে তার অ্যাপেটাইট সেন্টারটা অনেক সময় ইনহিবিটেড থাকে, যা সে খেতে পারে না, হ্যাঁ, তার মাসেল ওয়াস্টিং হয় বা তার ওজন কমে যায়, হ্যাঁ, তার ক্ষুধামন্দা হয়। তো এই ক্ষেত্রে আমাদের খুব সতর্কতার সাথে ক্যান্সার রোগীদের খাবারগুলো সিলেক্ট করতে হবে। তো আমরা সাধারণত বলে থাকি যে উচ্চ ক্যালোরি এবং উচ্চ প্রোটিনযুক্ত খাবার। তো সেগুলো কি? সেগুলো হলো যে যেমন তার ক্যালোরির জন্য বা কার্বোহাইড্রেট খাবার যেগুলো আমরা খাই, তো ভাত বা রুটি, হ্যাঁ, আর প্রোটিনের জন্য মাছ, মাংস, মুরগির মাংস, ডিম হতে পারে, ডিম, হ্যাঁ, ডাল, শাকসবজি, যেগুলো আমরা সাধারণ মানুষ যেগুলো খায় সেগুলি ক্যান্সার পেশেন্টকে একটু বেশি পরিমাণে খেতে, এবং তার সাথে সাথে তার পর্যাপ্ত পানিও খেতে হবে, একেবারেই যেন তার ডিহাইড্রেশন না হয়। কারণ আসলে এই ডিহাইড্রেশন একটি খুব কমন প্রবলেম তাদের। অবশ্যই যে ক্যান্সার পেশেন্টদের প্রায়ই আমরা যেটা দেখি যে তাদের ডিহাইড্রেশন হয় এবং ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। জি, তাহলে এই জায়গাটা নজর দিতে হবে। শরীরে যে লবণের মাত্রা, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড, এগুলো কমে যায়। একদমই, এটা মাঝে মাঝে পরীক্ষা করা দরকার। এবং সেহরি থেকে ইফতারের মধ্যে অন্তত পর্যাপ্ত পরিমাণ পানি, 8 থেকে 10 গ্লাস পানি। ট্রিটমেন্টের মাঝখানে উইকলি বা বাই উইকলি আমরা এগুলো বায়োকেমিক্যাল টেস্ট করে তারপরে দেখি। আমরা রমজানে আসলে তাদের কি করা লাগবে সেটা নিয়ে তো কথা বললাম একটু। আমরা এবার রেডিওথেরাপি নিয়ে, বিশেষ করে আপনার যে সেক্টরটি রয়েছে সেটি নিয়ে কথা বলি। আসলে ঢাকা মেডিকেল কলেজে আপনার যে কাজ করার যে অভিজ্ঞতা, সেখানে প্রতিদিন অনেক মানুষকে ফিরিয়ে দিতে হয় আপনাদেরকে, যে সবাইকে আপনারা কিউতে সবাইকে আনতে পারেন না। এই যে যারা আসলে দীর্ঘমেয়াদী কিউর মধ্যে পড়ে যায় বা একটা লাইনের মধ্যে পড়ে যায়, তাদের চিকিৎসা ব্যবস্থাটাকে আসলে আরো সহজ করা যায় কিভাবে? আপনার কি মনে হয় মাঝে মাঝে? খুব ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন। মানে ক্যান্সার রোগীদের লাইফ টাইমে, সেটা যে ক্যান্সারই হোক, দেখা যায় কিউরেটিভ আর পেলিয়েটিভ পারপাসে রেডিওথেরাপির রোল ট্রিমেন্ডাস, হ্যাঁ। 50 to 60% রেডিওথেরাপির রোল আছে, রেডিওথেরাপির রোল আছে ক্যান্সার রোগীদের লাইফ টাইমে, হ্যাঁ। তো সেই রেডিওথেরাপি একটা ব্যয়বহুল চিকিৎসা। রেডিওথেরাপির মেশিন এবং সময় সাপেক্ষ, অনেকগুলো সেশন নিতে হয়, প্রায় অনেক দিন ধরে নিতে হয়। একটা পেশেন্টকে 1 মাস ধরে ট্রিটমেন্ট নিতে হবে। এবং রেডিওথেরাপি দেওয়ার যে প্রক্রিয়া, রেডিওথেরাপি প্ল্যানিং বা পরিকল্পনা করার যে প্রক্রিয়া, সেটাও সময় সাপেক্ষ। এবং রেডিওথেরাপি কোন পেশেন্টকে আমরা দিব সেটা সিলেকশনটাও একটা গুরুত্বপূর্ণ। তো বডির যেই সমস্ত জায়গায় আমরা রেডিওথেরাপি ইন্ডিকেশন আছে, এবং আমার অভিজ্ঞতা যেটা বলে যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই, হ্যাঁ, কিউরেটিভ পারপাস এবং পেলিয়েটিভ পারপাস। আমাদের দেশের পেশেন্টগুলো সাধারণত অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসে। আচ্ছা, দেখা গেল একটা লাং ক্যান্সারের পেশেন্ট বা একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, সে একদম স্টেজ 4 আসলো, তার বোন মেটাস্টেসিস হয়ে গেল, ব্রেইন মেটাস্টেসিস হয়ে গেল, তার হেমোপটাইজিস হচ্ছে, হ্যাঁ, কাশির সাথে তার রক্ত যাচ্ছে, লিভারে চলে গেল। তো দেখা গেল যে তার সিভিয়ার পেইন, স্পাইনাল কর্ড কম্প্রেশন হয়ে গেল, স্পাইনাল ভার্টিব্রাতে মেটাস্টেসিস হয়ে বা যে কোনো একটা বোনসে মেটাস্টেসিস হয়ে মাল্টিপল বোন এক্সটেন্সিভ স্কেলেটাল মেটাস্টেসিস নিয়ে আসতে পারে। তো সিভিয়ার পেইন যখন হয় তখন আমরা অনেক মেডিকেশন দেই পেইন ম্যানেজমেন্টের জন্য, বাট কোনো মেডিকেশনই তখন কোনো কাজ করে না। একমাত্র রেডিওথেরাপি তখন আমাদের হাতে সবচেয়ে ভালো টুলস, যে রেডিওথেরাপি দিয়ে আমরা তার পেইন এলিভিয়েট করতে পারি বা রিলিফ করতে পারি। তো সেইটাও তাকে তখন আমরা আর্জেন্ট রেডিওথেরাপি দিতে হয়।
যদি স্পাইনাল কর্ড কম্প্রেশন নিয়ে একটা রোগী আসে, তাকে যদি আমরা আর্জেন্ট রেডিওথেরাপি না দিতে পারি, তার তো প্যারাপ্লেজিয়া হয়ে যাবে। একদমই প্যারাপ্লেজিয়া হয়ে গেলে তার লাইফের যে কোয়ালিটি সেটা ডিটেরিয়েট করবে। রেডিওথেরাপির একটি কথা বলছিলেন যে একদম যখন নাকি আর কোনো অস্ত্র হাতে থাকে না, তখন এটি আপনাদের একটি মারাত্মক টুলস হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু এই যে লম্বা যে দীর্ঘমেয়াদী যে কিউটি রয়েছে, সেটি সাথে রোগীদের যে ক্যান্সার রোগীদের সমন্বয়টি, এই চ্যালেঞ্জটি আপনারা কিভাবে নেন আসলে? আচ্ছা, এইটা আসলে একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে হলে আমাদের যেটা করতে হবে সেটা, আমাদের তো পেশেন্ট তো আর আমরা কমাতে পারবো না। পেশেন্ট কমাতে হলে আমাদের প্রিভেন্টের দিকে যেতে হবে, প্রতিরোধের দিকে যেতে হবে। সেটা আলাদা চ্যাপ্টার, সেটা আমরা পরে আসবো। কিন্তু এখন আমাদের যে এক্সিস্টিং পেশেন্টগুলো কোয়ান্টিটি আছে, সেই পেশেন্টকে যদি আমরা রেডিওথেরাপি সঠিকভাবে দিতে যাই, তাহলে আমাদের মেশিনের পরিমাণ বাড়াতে হবে। আমরা এবং আধুনিকায়ন যেটা আমরা বলছি, যে এক সময় যে মেশিনে রেডিওথেরাপি দেওয়া হতো, এখন তো অনেক আধুনিকায়ন হয়েছে। লিনিয়ার অ্যাক্সিলারেটর একদম খুব স্পেসিফিক জায়গায় খুব প্রিসাইসলি সেটা করা যেতে পারে। আমরা কতদূর আছি সেই জায়গাতে? সেই জায়গায় আসলে আমরা, আমাদের দেশে আধুনিকায়ন হয়েছে, বাট যেটা হয়নি সেটা হলো যে কন্টিনিউয়েশনটা। আমাদের লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন আমাদের NICRH বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল, যেটা ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট যেটা মহাখালীতে আছে, সেইখানে কিন্তু লিনিয়ার অ্যাক্সিলারেটর অনেক আগেই এসেছে, একদম 90-এর দশকেই এসেছে, 93-94 সালে এসেছে। কিন্তু এরপরে যেটা হয়েছে যে মেশিনগুলো তো অনেক দামি, একটা মেশিন প্রায় 50 থেকে 60 কোটি টাকা লাগে। তারপরে তার সাথে তার অনেক সেট আপ এবং ব্যাকআপ অনেক ব্যাপার আছে, তারপরে জনবলের ব্যাপার আছে। এটা একটা টিম ওয়ার্ক। এখানে অনকোলজিস্ট, তারপরে মেডিকেল ফিজিসিস্ট, তারপরে রেডিয়েশন টেকনোলজিস্ট, তারপরে রেডিয়েশন নার্স, হ্যাঁ, তো অনেক মানুষের এখানে ইনভলভমেন্ট আছে। তো অনেক একটা ব্যয়বহুল একটা প্রক্রিয়া, যার কারণে একটা মেশিন যখন আউট অফ ফাংশন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তার তো একটা ক্যাপাসিটি আছে, একটা মেশিনের লনজিভিটি আছে। একটা মেশিন, এই মেশিনটা কতদিন যাবে? হয়তো 10 বছর যাবে। তো 10 বছর পরে তো ওকে রিপ্লেস করতে হবে। তো সেই যে রিপ্লেসমেন্টটা হয়তো কোনো কারণে হয়নি, যার কারণে সেটাই। যেমন আমি যদি বলি আমার ঢাকা মেডিকেলে যে লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিনটা ছিল, সেই মেশিনটা 2019 সাল থেকে আউট অফ ফাংশন আছে। তাহলে মানে সেই জায়গাটা একটা বড় চ্যালেঞ্জ আপনাদেরকে ফেস করতে হচ্ছে। তো সেই মেশিনটা রিপ্লেস হয়নি, যে কোনো কারণেই হোক রিপ্লেস হয়নি। তো রিপ্লেস না হওয়ার কারণে আমরা তো ওই মেশিনের যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলো তো আমরা দিতে পারছি না। এবং লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন, আপনি যেটা বলছেন যে রেডিওথেরাপির আধুনিকায়ন, এই লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন আসার পরেই কিন্তু রেডিওথেরাপির আধুনিকায়ন হয়েছে একেবারে। লিনিয়ার অ্যাক্সিলারেটর মেশিন দিয়ে বা লাইনাক মেশিন দিয়ে আমরা প্রথম স্টেজে যেটা দেই সেটা বলি আমরা 3 ডাইমেনশনাল কনফর্মাল রেডিওথেরাপি। একদম। তারপরে এটার মডার্নাইজেশন হয়ে বা আপগ্রেডেশন হয়েছিল IMRT বা ইন্টেন্সিটি মডুলেটেড রেডিওথেরাপি। তারপরে আসছে হলো IGRT, ইমেজ গাইডেড রেডিওথেরাপি। এখন আসছে হলো VMAT, ভলিউমেট্রিক আর্ক থেরাপি বা টোমোথেরাপি। তারপরে আসছে হলো স্টেরিওট্যাকটিক রেডিওথেরাপি। হ্যাঁ, তো এগুলো হলো টু ডেলিভার দ্য রেডিয়েশন টু এ টার্গেট ভলিউম ইন এ প্রিসাইজ ওয়ে। এইভাবেই রেডিওথেরাপির মেশিনগুলো আপগ্রেডেশন হয়েছে, এবং এগুলো সব সফটওয়্যার বেসড এবং সফটওয়্যার আপগ্রেডেশন। আচ্ছা, সো আপনি যেটা বলছেন যে আমাদের এই হিউজ বাল্ক অফ পেশেন্টকে যদি আমরা সার্ভিস দিতে চাই, তাহলে আমাদের ডিপার্টমেন্টকে এনরিচ করতে হবে, মেশিনের সংখ্যা বাড়াতে হবে এবং সেটি আসলে খুব দ্রুতই করা দরকার। ক্যান্সার রোগীর সংখ্যা কিন্তু অনেক ডে বাই ডে বাড়ছে, এবং আমরা সেই প্রত্যাশাই করি নিশ্চয়ই সেই বিষয়টি আরও বেশি উন্নতিকরণ হবে এবং ক্যান্সার রোগীরা সুচিকিৎসা পাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে রেডিওথেরাপি যেসব পেশেন্টরা পাচ্ছে, ক্যান্সার রোগীরা, তাদের রোজা রাখার বিষয়ে, তাদের খাদ্যাভ্যাস এবং একই সঙ্গে বাংলাদেশি ক্যান্সার চিকিৎসার আধুনিকায়ন নিয়ে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি। আশা করি এতে বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা ব্যবস্থাটি আরও বেশি উন্নততর হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।